খেপ খেপ ফুটবল। আমি ইস্টবেঙ্গলের প্রসঙ্গে একটা ছোট্ট একটা আলোচনা করব। মানে এই এই বিষয় নিয়ে আমি ব্যক্তিগত স্তরে কিছু আলোচনা করেছি দেশ বিদেশে থাকাকালীন বিভিন্ন সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যানের সাথে। কিন্তু এইটা নিয়ে মনে হয় না আমি আগে কখনো অডিওতে বলেছি বা চ্যাট ফোরামে সেই অর্থে লিখেছি আমি। তো কেন ক্ষেপটা নিয়ে আলোচনা করছি তার কারণ আজকে সকালে দেখলাম যে ইস্টবেঙ্গলে যে অনূর্ধ্ব 17 একটা ছেলে ছিল, মানে এখন হয়তো 17 নয়, মিরাজ মল্লিক, অ্যাটাকিং ক্রিয়েটিভ মিডিয়া, ওই ইস্টবেঙ্গল অনূর্ধ্ব 17 টিম থেকে ইস্টবেঙ্গলে জয়েন করেছিল রিজার্ভ টিমে। কিন্তু ওকে রিজার্ভে সেই অর্থে সুযোগ দেয়নি, মানে বিনো কখনোই ওকে সেই অর্থে সুযোগ দেয়নি। আমি রিজার্ভ টিমের বিভিন্ন খেলা ফলো করেছি, তো ধরুন রিজার্ভ টিম অনেক এমএলএ কাপটা বিভিন্ন টুর্নামেন্টে খেলেছে, কিন্তু আমি কোথাও দেখিনি মিরাজকে 1 মিনিটের জন্য নামাচ্ছে বিনো। তো মিরাজের মনে হয়েছে যে এইভাবে চললে হয়তো ওর কেরিয়ার নষ্ট হয়ে যাবে, তাই ও ছেড়ে দিয়েছে। কেননা ওর সমসাময়িক বা ওর সমবয়সী অনেক ছেলেই এই বছর কলকাতায় বিভিন্ন ছোট ছোট ক্লাবে খেলছে। তো মিরাজের মনে হতেই পারে, এবং সেটা হওয়াই স্বাভাবিক। মানে একটা অল্প বয়সী ছেলে, সে যদি বসে থাকে তার কিন্তু খেলাতে এমনিতেই জং ধরে যাবে। আমি ক্ষেপের বিষয়ে যাওয়ার আগে একটা কথা বলছি। দেখুন, মানে আমি দেখেছি বেশ কিছু ইস্টবেঙ্গল ফ্যান বলে বেড়াচ্ছে যে মিরাজ খেপ খেলতো তাই ওকে খেলায়নি বিনো। এটা এটা জানি না এটা কতটা সত্যি, তার কারণ এমন কি ঘটনা ঘটেছে যে বিনো ঠিক করেছে যে মিরাজকে খেলাবে এবং তার আগের দিন মিরাজ খেপ খেলে এসছে? আমার মনে হয় না। কেননা মিরাজকে একটা দিনের জন্য নামায়নি, 1 মিনিটের জন্য নামায়নি। ওই বম্বেতে থাকাকালীন নামিয়েছিল, যেই ম্যাচগুলো দেখা যাবে না। মানে বুদ্ধিটা দেখুন, মানে কলকাতায় কেউ যাতে মিরাজকে না দেখতে পারে সেই ব্যবস্থা করেছিল। ওই বম্বেতে যে ম্যাচগুলো দেখাবে না, একটা দুটো ম্যাচে কিছুক্ষণ নামিয়েছিল, কিন্তু কলকাতায় পাবলিকের সামনে নামায়নি। দেখুন, কলকাতায় পাবলিকের সামনে নামালে খুব মুশকিল। যেমন শ্যামল বেসরাকে এরা প্রায় গ্যারেজ করে দিয়েছিল, গোডাউনে পাঠিয়ে দিয়েছিল, শ্যামল বেসরা কেরিয়ার শেষ করে দিয়েছিল এরা। কিন্তু তারপর কী হলো, ইসমাইল ফ্যানরা হইচই করলো শ্যামল বেসরাকে নিয়ে, তাই বাধ্য হয়ে গিলতে হয়ে ওকে ইনফ্যাক্ট আইএসএলে প্রমোট করতে হলো। মানে পাবলিক যদি হইচই না করতো, শ্যামল বেসরার কেরিয়ার কিন্তু শেষ হয়ে যেত। তো জানি না মিরাজ কেমন, আপনি যদি বলেন আমি জানি না, আমি মিরাজের খেলা তো দেখিনি। এবং আমার মনে হয় ম্যাক্সিমাম ইস্টবেঙ্গল ফ্যানই বলবে জানি না, তার কারণ আমরা মিরাজের খেলা দেখিনি। কেন মিরাজকে নামায়নি, মিরাজ জবে থেকে রিজার্ভ টিমে এসছে, ওকে কোনোদিন নামায়নি। এবার খেপ খেলার প্রসঙ্গে আসি। দেখুন, একটা ফুটবলার সে যদি দিনের পর দিন বসে থাকে, তার পা কিন্তু এমনিতেই মানে মানে হাঁটু ফাটু সব বসে যাবে, শরীরে জং ধরে যাবে। তাহলে সেক্ষেত্রে সে করবে কি? সে কি তার মায়ের সঙ্গে বলবে এসো মা আমি ফুটবল খেলি? তাকে তো একটা খেলতে হবে কোথাও। তো একটা নিশ্চয়ই পাড়ায় কোথাও খেলবে না, একটা কোথাও ঠিকঠাক খেলা অপশান, মানে এই মুহূর্তে খেপ ছাড়া সেই অর্থে কম্পিটিটিভ ফুটবল হয় না। মানে যেখানে ধরুন ও নিজে থেকে খেলতে পারে, বিনো তোকে নামাবে না, বিনো কদ্দা তোকে কোথাও নামাবে না, RFDL হোক বা কোথাও ওকে নামাবে না। সেক্ষেত্রে ওর কাছে অপশান থাকে হচ্ছে ওই ধরুন ছোটো ছোটো খেপ টুর্নামেন্ট ছাড়া ওর হাতে সেরকম অপশান নেই যেখানে ও ফুটবল খেলতে পারে। এবার আপনি যদি বলেন ও কি এমনি খেলেছে, ও তো টাকার জন্য খেলেছে হয়তো। দেখুন, প্রথম আসি খেলাটাও দরকার কি দরকার নয়। আমি একটা অডিওতে বলেছিলাম, যেখানে আমি একটা উল্লেখ করেছিলাম মানিক বন্দ্যোপাধ্যায় একটা বিখ্যাত গল্প, সেই মদন তাঁতির শিল্পী, গল্পটার নাম শিল্পী। যেখানে মানে ওই মিডলম্যানরা আছে না, মানে দালালরা, তো ওরকম দালাল ব্যবসায়ীরা তারা মানে তাঁতিদেরকে হাত করার চেষ্টা করেছিল যে তাঁতিরা আমাদের মতনই তাঁত বুনবে। তো মদন তাঁতি কম্প্রোমাইজ করতে রাজি হয়নি। তো সেই জন্য মদন তাঁতি কে মানে সুতো সাপ্লাই করতো না, মদন তাঁতি একা একা রয়েছে। তো একদিন মানে মদন তাঁতি সারা রাত্রি তাঁত চালালো। তো সকালে সবাই গেল, গিয়ে দেখে মদন তাঁতি মানে প্রায় অচৈতন্য হয়ে পড়ে আছে। মানে ও শুধু ওই যে লুমটা আছে ওটা চালিয়ে গেছে, ওর কাছে তো সুতো নেই, কিন্তু কম্প্রোমাইজ করবে না। কিন্তু শরীরে যন্ত্রণা। তো সেরকমই একটা ফুটবলারেরও একটা শরীরে যন্ত্রণা হয়, তাকে আপনি যদি খেলতে না দেন দিনের পর দিন, তার একটা শরীরে যন্ত্রণা হয়। তো সেক্ষেত্রে পয়সা পাক আর না পাক, ওকে কিন্তু খেলতেই হবে। মানে ছাড়া অপশান নেই ওর কাছে। এমন তো নয় যে কুয়াদ্দাত বা বিনা বলেছে হে মিরাজ সোমবার দিন তোকে নামাবো, আর মিরাজ রোববার দিন খেপ টেপ খেলে ক্লান্ত হয়ে এসে, এমন তো ঘটেনি। এমন ঘটলে না আমরা মিরাজকে দোষ দিতাম।
যে মিরাজ খেপ খেলে নষ্ট হইয়া গেল। মিরাজের মতো প্রতিভা খেপ খেলিতে খেলিতে নষ্ট হইয়া গেল। তেমন তো হয়নি না। মিরাজকে তো নামায়নি এরা কোনো দিন, 1 মিনিটের জন্য নামায়নি পাবলিকের সামনে কলকাতায় বা বাংলার কোথাও নামায়নি। যেই খেলা ধরুন দেখা যাবে, যে খেলা দেখা যাবে, যে খেলার ক্যামেরা ফুটেজ থাকবে, সে খেলাতে মিরাজকে নামায়নি এরা কোনো দিন। কেন? যদি নামায়, যদি ক্যামেরাতে ওঠে, যদি তারপর ফ্যানরা চিল্লামিল্লি করে যে মিরাজকে কেন মানে খেলানো হচ্ছে না, সেই জন্য নামায়নি। এটা এটা একটা সম্ভাবনা হতেই পারে। এবার ধরুন আপনি বলতে পারেন না না মিরাজ তো পয়সা নিয়ে খেলেছে। হ্যাঁ, মিরাজ পয়সা নিয়ে খেলতেই পারে। তখন ওর 18 বছর বয়স, ঠিক আছে। জানি না যারা এগুলো বলছে তাদের অনেকের আমি প্রোফাইল দেখেছি, মানে খুব একটা ভালো পড়াশোনায় নয় এরা, ঠিক আছে। অনেকেই আছে হাবিজাবি বিষয় নিয়ে পড়াশোনা করেছে। দেখুন, কোনো বিষয় হাবিজাবি নয়, মানে আপনি বিষয়টাকে নিয়ে তারপর কি করছেন। তো এরকমই মানে কিছু বিষয় আছে আমাদের ভারতবর্ষে যেখানে করে খুব একটা ভালো চাকরি পাওয়া যায় না। এরকম অনেকেই আছে, এরকম বিষয় টিষয় পড়েছে, অনেকে আছে বাবা মার পয়সায় মানে প্রাইভেট কলেজে পড়েছে, করেও ভালো চাকরি পাচ্ছে না, কোনো মতে সংসার চালাচ্ছে। অনেকে আবার করতে গেছে এই সংসার চলছে না, মানে পেট চলছে না, গার্লফ্রেন্ডের ভরসায় বেঁচে থাকতে হচ্ছে, তো ইউটিউব ফিউটিউব করে কোনো মতে হয়তো চালাচ্ছে। তো তারাও মানে এখন কি করেছে, এই জন্য ধরুন মানে বিভিন্ন এজেন্টের সাথে কাজকর্ম করে, মানে এজেন্ট হয়তো বলে এই আমি একটা কেরালা থেকে একটা ছেলেকে পাঠানো, একটু প্রমোট করে দেবে। তো তখন ওরা ধরুন ওই কেরালার ছেলেটাকে নিয়ে কিছু পোস্টার বললো এই আগামী দিনের প্রতিভা, মানে এই প্রতিভা ছাড়া ভারত বাঁচবে না, এরকম একটা কিছু হলে বলে দেবে। মানে এদের পাল্লায় পরে আপনার মনে হবে এখন ভারতের অলি গলিতে বাইচুং ভুটিয়া রয়েছে, কিন্তু আজকে দেখুন আজকে খেলা আছে ইন্ডিয়া টিমের, কোনো নাম্বার 9 নেই সেই অর্থে, গোটা দেশে নেই। কিন্তু এদের কথাবার্তা হাবভাব যদি শোনেন, মনে হবে যেন প্রত্যেক দিন একটা করে নতুন বাইচুং ভুটিয়ে তৈরি হচ্ছে ভারতবর্ষে, মানে গলিতে গলিতে অলিতে গলিতে নাম্বার 9 ঘুরে বেড়াচ্ছে। তো যাক গিয়ে পেটের দায় এরা এই কাজটা করছে। তো মিরাজ পেটের দায় তো কোনো তঞ্চকতা করেনি, এমন তো না যে গট আপ খেলেছে কোথাও বা নিজের বলে গোলে বল ঢুকিয়ে দিচ্ছে, তা করেনি। ও ফুটবল খেলেছে। গরিব ঘরের ছেলে। আপনি যদি মিরাজের মানে আপনি ও সোশ্যাল মিডিয়া দেখলে বুঝতে পারবেন যথেষ্ট গরিব ঘরের ছেলেও, ঠিক আছে। মানে একদমই গরিব, মানে যেই গরিব হলে আগেকার লোকে গর্ব করতো আমরা গরিবের প্রতিনিধি, ওরকম গরিব। তো খুব গরিব ঘরের ছেলে, এবং ও কিন্তু এমন নয় যে ও পড়াশোনা তো খুব ভালো, মানে একাডেমিক্সও দুর্দান্ত এরকম নয়, হতেই পারে মানে গরিব হলেই যে পড়াশোনা ভালো হতে হবে এরকম কোনো মানে নেই। এরকম অনেকে আমাদের আছে যে মানে বড়লোক মানে পড়াশোনা খারাপ, গরিব মানে পড়াশোনায় ভালো, এরকমও নয়। মিরাজ গরিব এবং পড়াশোনা তো যথেষ্ট খারাপ, দীপশার মতন। দীপশা তো ক্লাস 8 পাস, ওরকম হতেই পারে, সবার দ্বারা ধরুন সব কিছু হয় না। তার মানে সে মানুষটা খারাপ বা ফুটবলার খারাপ তাও নয়, বিভিন্ন কারণে হতেই পারে। কারো ধরুন অ্যাকাডেমিক্সে খুব বেশি হলো না। মিরাজ তো বোধ হয় আগেরবার মাধ্যমিক দিল বোধ হয়, নাকি উচ্চ মাধ্যমিক দিল, উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক কিছু একটা গত বছর দিয়েছে। তো মানে বেসিক্যালি এখনও কিন্তু মানে মানে সেরকম নয় যে ওর ওই বিদ্যা দিয়েও কিছু একটা করতে পারবে এই মুহূর্তে। তো ওকে রোজগার করতে হবে। আজকালকার দিনে খেলতে গেলে যথেষ্ট খরচ আছে, বুট ঠুট এগুলো খরচ আছে, প্লাস পরিবারের অবস্থা আমরা দেখতে পাচ্ছি কি এরকম। তো হতেই পারে যে মিরাজকে তার জন্য খেপ খেলতে হলো। আর যদি এমন হতো যে মিরাজে আরএফডিএলে ম্যাচ আছে, মিরাজ আগের দিন খেপ খেলছে, আপনি ওকে দোষ দিতে পারতেন। মিরাজ তো তা করছে না, ঠিক আছে। তো অহেতুক এসব খেপ ঠেপ বলে আমার মনে হয় এই করে কি মানুষ মানুষকে অপমান করছে, মানে মানুষ মানুষকে বুঝতে পারছে না, মানুষের যন্ত্রণা, মানুষের পারিবারিক সমস্যা মানুষ বুঝতে পারছে না, না বুঝে এরকম আলটপ্পা মন্তব্য করছে যে খেপ খেলছে মিরাজ, ওই জন্য ওর কিছু হলো না। দেখাই যাক, 18 বছর বয়স, আশা করি ও ভালো খেলবে আগামী দিনে, ঠিক আছে। বিনোকে দেখে আমার মাঝে মধ্যে মনে হয় যে আগেকার দিনে মানে এখনও আছে সিস্টেম যে ক্রিকেটের জোনাল সিলেক্টর হয়, মানে কেউ নর্থ জোনকে রিপ্রেজেন্ট করে, কেউ ইস্ট জোনকে। যে ইস্ট জোনের সিলেক্টর তার কিন্তু দায়িত্ব খালি ইস্টের ক্যান্ডিডেটকে প্রমোট করা। তো একটা সেন্ট্রাল সিলেক্টর থাকে, এদের নিজেদের মধ্যে মারপিট ঠারপিট হয়, তো সবাই নিজে নিজের ছেলে জোনের ছেলেদেরকে পুশ করে। আর কোচ আলাদা। আমার বিনোকে আমার দেখে মনে হচ্ছে ও একাধারে সাউথ জোনের সিলেক্টর, একাধারে মানে মেন সিলেক্টর, একাধারে কোচও ইন্ডিয়ান ক্রিকেট টিমে, সবটাই ও। মানে ওকে দেখে আমার মাঝে মধ্যে মনে হয় যে ধরুন বাংলা থেকে কোনো একটা অল্প বয়সী ছেলে উঠলো, ওর মনটা খারাপ হয়ে যায়, ইস আমার কেরালার ছেলেটাকে বিট করে বেরিয়ে গেল। মানে ও ইস্ট বেঙ্গলের কোচ নাকি কেরালার কোচ, কোচও নয়, ও কেরালার সিলেক্টর, আমি বুঝতে পারি না মাঝে মধ্যে। মানে এই ধরনের মানে ওকে গোল্ড কে দিয়েছে, মানে নিতু দিয়েছে না কে দিয়েছে যে ভাই তুই খালি কেরালা থেকেই প্লেয়ার আনবি। আচ্ছা বিনো কি
আপনারা দেখেছেন একটা ছবি, ওকে বাহরাইন ফাহরাইনে আমরা যেতে দেখেছি, বাহরাইনে গিয়ে বড়লোক ক্লাব টাবে গিয়ে কিছু একাডেমি আছে, ওখান থেকে সমুদ্রপাত থেকে ছবি টবি দেয় বাহরাইন থেকে। তো আপনারা কেউ একবারও দেখেছেন ও বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে কোনো ঠিক নিচ্ছে, ট্রায়াল ট্রায়াল নিচ্ছে? এই রঞ্জন টঞ্জন এরা তো যায়, বা রঞ্জন কেন, মানে বিভিন্ন যে বাংলার ছোট ছোট ক্লাবের কোচরা আছে, এরা বিভিন্ন বাংলা ডিস্ট্রিক্টে গিয়ে বিভিন্ন ক্যাম্পে গিয়ে ট্রায়াল নেয়। আপনারা কেউ দেখেছেন বলুন তো, একটা ছবি দেখাতে পারবেন যে কলকাতার বাইরে কোথাও গিয়ে ট্রায়াল নিচ্ছে? ও কিসের কোচ আমি বুঝতে পারছি না। ও ইস্ট বেঙ্গলের কোচ নাকি ইস্ট বেঙ্গলের কেরালা রিপ্রেজেন্টেটিভ বা কেরালা স্কাউট হেড? এই ব্যাপারটা একটু পরিষ্কার করা দরকার আমার মনে হয়। মানে ইস্ট বেঙ্গলে কালকে কি একটা প্রেস মিট আছে তাজ বেঙ্গলে, তো আশা করি ওখানেও যদি সম্ভব হয় তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট একটুখানি ক্ল্যারিফিকেশন দিলে ভালো হয় যে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের কোচ উনি নাকি উনি মানে ইস্টবেঙ্গলের সাউথ জোনের স্কাউট। ঠিক আছে, এটাই বলার ছিল। এটা দেখে ভালো লাগছে যে সমস্ত ইস্টবেঙ্গল ফ্যান মানে গামবাট হয়ে যায়নি। এখনও অনেকে আছে যারা মানুষকে বোঝে, মানুষের সমস্যা বোঝে, এবং দে আর ভোকাল অলসো। তো এই এই ছিল বলার। সকলে ভালো থাকবেন।